রামপালে বিদ্যুৎ কেন্দ্রের প্রতিবাদে হরতালে রাজধানীর শাহবাগে পুলিশের কাঁদানি গ্যাস। বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে বাগেরহাটে 6 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। সার্চ কমিটি করে ক্ষমতাসীন দল জনগণের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে অভিযোগ বিএনপির। কমিটিকে বিতর্কিত করলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন, মন্তব্য আওয়ামী লীগের। গোপালগঞ্জে দেশের সবচেয়ে বড় জাতীয় রোভার মুটের উদ্বোধন। আগামী দিনের নেতৃত্বের জন্য স্কাউটদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বেগম জিয়াকে সোমবার হাজির হওয়ার নির্দেশ। এবং সামাজিক উদ্যোগের অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 700 মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে অনার্স পর্যন্ত পড়ানোর দায়িত্ব নিলেন দেশের 9 শিল্পপতি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহারের মধ্য দিয়ে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আধাবেলা হরতাল পালিত হয়েছে। বৃহস্পতিবার হরতাল চলাকালে শাহবাগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হলেও রাজধানীর বেশিরভাগ সড়কেই যান চলাচল ছিল একেবারেই স্বাভাবিক। হরতালের সমর্থনে সকাল থেকেই প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে শাহবাগ এলাকায় অবস্থান নেয় হরতাল সমর্থনকারীরা। এই সময় তারা শাহবাগ চত্বর অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয়। চারুকলার সামনে অবস্থান নেয় হরতাল সমর্থকরা। দফায় দফায় চলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় পুলিশ কর্মকর্তারা জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং মানুষের ভোগান্তি রোধে শাহবাগ চত্বর অবরোধ করতে দেননি তারা। শাহবাগ মোড়ে কাউকে কোনো ধরনের কর্মসূচি করতে আমরা অ্যালাউ করি না। সকালে দেখছিলাম যে কিছু লোক আসছে, এখানে চেষ্টা করছিল এই রাস্তাটা বন্ধ করার, যার প্রেক্ষিতে আমরা এখানে তাদেরকে ডিসকাস করে দিই। ল এনফোর্সার যারা আছে, আপনারা দেখেছেন তাদের উপর ইট পাটকেল মারা হয়েছে। তো যদি পুলিশের উপর ইট পাটকেল মারা হয়, সেক্ষেত্রে পুলিশ তার আইনে যা যা করণীয় আছে সেটুকুই করবে। এদিকে হরতালের সমর্থনে রাজধানীর পল্টন, মিরপুর সহ বিভিন্ন এলাকায় পিকেটিং করে হরতাল আহ্বানকারীরা। এ সময় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। হরতালের মধ্যে কোনো ভয়ভীতি দেখানোর হরতাল তো এটা নয়, এটা আমরা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উপরেই নির্ভর করি। কোনো সহিংসতা এবং শান্তিপূর্ণভাবে যাতে হরতাল হয় সেটাই চেষ্টা করছি। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সহ সুন্দরবন বিনাশী সকল চুক্তি বাতিল ও বিদ্যুৎ গ্যাস সমস্যা সমাধান সহ 7 দফা দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়। তবে হরতালে রাজধানীর সবগুলো সড়কেই যান চলাচল স্বাভাবিক দেখা যায়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দীর্ঘ 6 কিলোমিটার এলাকা জুড়ে চলা এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, রামপালের বিরোধিতা করে একটি মহল এই অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাচ্ছে। বাগেরহাট ও মংলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রামপালে বিদ্যুৎ কেন্দ্র চাই স্লোগানে খুলনা মংলা মহাসড়কের বাবুবাড়ি এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রামপালের পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। রামপাল মংলা সর্বস্তরের মানুষের একটাই দাবি, আমাদের এই পাওয়ার প্ল্যান্ট, এই বিদ্যুৎ প্ল্যান্ট আমাদের অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দক্ষিণ পশ্চিম বাংলার উন্নয়ন হবে এবং পশন নদীর যে বেজিং হয়ে এখানে জাহাজ চলাচল করতে পারবে। কলকারখানা, ইপিজেড সহ ছাইলো সহ বিভিন্ন কলকারখানা শুরু হবে। জাল ফরত শুরুতে আমার এই অঞ্চলের বেকারের মানুষের কর্মসংস্থান চালু হবে। দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যেটা তাপবিদ্যুৎ কেন্দ্র করতেছেন, এটাকে আমরা ধন্যবাদ জানাই। মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা আন্তর্জাতিক পর্যায়ে দিয়েছেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন অবস্থায় সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করবে না, তার প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনের
আমরা আয়োজন করেছি। দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে মহাসড়কে প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের রোভার স্কাউটদের সবচেয়ে বড় সমাবেশ জাতীয় রোভার মুট এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি স্কুলে 2টি করে স্কাউট দল গঠনের নির্দেশ দেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলদান ও ফাতেহা পাঠ করেন। গোপালগঞ্জ থেকে দেবাশিস রায়ের রিপোর্ট। 1907 সালে ইংল্যান্ডে শুরু হওয়া বিশ্ব সমাদৃত স্বেচ্ছাসেবী যুব আন্দোলন স্কাউটিং। আনন্দের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ আর সেবার ব্রত নিয়ে গড়ে ওঠা এই আন্দোলন বাংলাদেশে চালু হয় 1914 সালে। শান্তিময় জীবন উন্নত দেশ প্রতিপাদ্যে এবার গোপালগঞ্জের মানিকদহে বসেছে রোভার স্কাউটদের সবচেয়ে বড় আয়োজন একাদশ জাতীয় রোভার মুট। বৃহস্পতিবার সকালে 7 দিনব্যাপী এই মিলন মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুশৃঙ্খল 10,000 রোভারের প্যারেডে স্কাউট সালাম নেন শেখ হাসিনা। কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভিবাদন জানায় রোভার তরুণরা। এ সময় তরুণদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে দক্ষ মানব সম্পদে পরিণত হতে স্কাউটদের এগিয়ে আসতে হবে। এজন্য সব সহযোগিতা অব্যাহত থাকবে সরকারের তরফ থেকে। আমাদের আগামী প্রজন্মকে স্কাউটিং এর মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে বাংলাদেশ স্কাউটসকে সার্বিক সহায়তা দানে আমাদের সরকার যে কোনো পদক্ষেপ প্রয়োজন গ্রহণ করব। পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিকারে বৃক্ষরোপণের লক্ষ্যে স্কাউটদের আরো বেশি করে সম্পৃক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। স্কাউট আন্দোলনের মাধ্যমে আগামীর নেতৃত্ব তৈরিতে রোভার তরুণদের সৎ, নীতিনিষ্ঠ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতেও প্রশিক্ষকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা আপনার নেতৃত্বে আছেন তারা শিক্ষা দেবেন আমাদের স্কাউটদের যে তারা যেন সততার সাথে চলে, দৃঢ়তার সাথে চলতে পারে, আত্মবিশ্বাসী হয়, আত্মমর্যাদাশীল হয়, কারো কাছে হাত পেতে নয়, ভিক্ষা চেয়ে নয়, কারো অনুকম্পা চেয়ে নয়। আমরা আমাদের যেটুকু সম্পদ আছে সেটাই কাজে লাগিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তোমরাই হবে জাতির পিতা সোনার বাংলা গড়ার সেই সোনার সন্তান, সোনার ছেলে, যারা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। মানব সেবা, দক্ষতা আর সাহসিকতায় প্রতিটি স্কাউটকে আলাদা করে মূল্যায়ন করা হয় সর্বত্র। প্রকৃতি পাঠের মাধ্যমে প্রতিটি স্কাউট এখানে আত্মনির্ভরশীল সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ব্রত নেন। আগামীতে পরিকল্পিত জীবনাচরণের এই আন্দোলন বাংলাদেশে আরও প্রসার লাভ করবে, গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ফুল দিয়ে দোয়া ও মোনাজাত করেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজারে বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ পরোয়ানা জারি করেন। যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দেওয়ার কথা থাকলেও তারা আদালতে উপস্থিত হননি। তাদের আইনজীবী সময় আবেদন করলে আদালত তারেক রহমানের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বেগম জিয়ার আবেদন মঞ্জুর করে 30 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। 2008 সালের 3 জুলাই রমনা থানায় বেগম জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। প্রবাসী সময় আরো থাকছে। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যার ঘটনায় বাবুল আক্তারের শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসাবাদ, যেই জড়িত থাকুক শাস্তির আওতায় আনার দাবি। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত সার্চ কমিটিকে অগ্রহণযোগ্য ও বিতর্কিত অভিহিত করে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, এই কমিটির মাধ্যমে ক্ষমতাসীন দল নিজেদের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনে দাবি আদায়ের কথাও বলেন তারা। পাশাপাশি আইন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট।
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি কেমন হবে তা নিয়ে মতামত গ্রহণ করতে 18 ডিসেম্বর থেকে শুরু করে প্রায় 1 মাস সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সংলাপ পর্ব শেষে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। ঘোষণার পর থেকেই কমিটি নিয়ে আপত্তি তোলে বিএনপি। দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলছেন, সার্চ কমিটি গঠনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। একান্তভাবে একটা দলীয় সিদ্ধান্ত দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জনগণের যে প্রত্যাশা ছিল তো সেটা সেই পথটা তো রুদ্ধ করে দিল। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে গণ আন্দোলন গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার যে আন্দোলন সংগ্রাম, এই ধারা তো অব্যাহত থাকবে। জনগণকে সাথে নিয়ে আন্দোলন করব যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রটি পরিচালিত হয়, গণতন্ত্র যাতে পূর্ণভাবে বিকশিত হয়, সেজন্য বিএনপি চেষ্টা করে যাবে। দলের শীর্ষ এই নেতা মনে করেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য না থাকায় সংলাপ কোনো কাজে আসেনি। সাংবিধানিকভাবেও তিনি প্রধানমন্ত্রীর সুপারিশ অগ্রাহ্য করতে পারেন না। এই কারণে আমরা আগেই দাবি করেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকা উচিত দুজনের মাঝে। এই জন্য নতুন করে আইন প্রণয়ন করা উচিত। নির্বাচন কমিশনে কারা থাকবেন ও কি প্রক্রিয়ায় পরবর্তী নির্বাচনে কারচুপি করা হবে তা আগে থেকেই ক্ষমতাসীনরা ঠিক করে রেখেছেন বলেও মন্তব্য করেন দলের এই ভাইস চেয়ারম্যান। তারা যেভাবে এসব চাল চেলেছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সার্চ কমিটিতে আওয়ামী লীগের কেউ নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যোগ্য ব্যক্তিরাই স্থান পেয়েছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে মধুমেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই যে তিনি যোগ্য ব্যক্তিকে সার্চ কমিটির সদস্য করেছে। এই 6 জনের একজনই হচ্ছেন প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ইনি কি আওয়ামী লীগ করেন? কোনদিনও করেছেন? মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোক চাই, আওয়ামী লীগ করুক এমন লোক আমরা চাই না। এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সার্চ কমিটি নিরপেক্ষ হয়েছে। রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করেই এই কমিটি গঠন করেছেন। তাই বিএনপি সার্চ কমিটিকে বিতর্কিত করলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। সার্চ কমিটি গঠন করার এখতিয়ারটা সম্পূর্ণ মহামান্য রাষ্ট্রপতির। তিনি সকলের সাথে আলোচনা করেছেন এবং 6 জন নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে তিনি এই সার্চ কমিটি গঠন করেছেন। সুতরাং এইটাকে বিতর্ক করলে ক্ষতিটা কিন্তু বিএনপিরই হবে, কারণ পরবর্তীকালে দেখা যাবে যেটাকে বিতর্ক করেছেন তার কার্যকলাপের অধীনেই তারা নির্বাচনে গিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ না করা, এইটা যে কত ক্ষতি হয়েছে বিএনপির, এটা আজকে বিএনপি প্রকাশ না করলেও এটা মর্মে মর্মে তারা উপলব্ধি করে। পথ শিশুদের পুনর্বাসন ও মৌলিক অধিকার রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হলেও রাজধানী ঢাকা সহ সারা দেশে এখনো পথ শিশুর সংখ্যা কয়েক লাখ। সমাজ বিশ্লেষকরা বলছেন, সরকারের সঠিক পরিকল্পনা ও পুনর্বাসনের অভাবে নানা নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়ছে পথ শিশুদের অনেকে। তবে সুবিধা বঞ্চিত এই শিশুদের মৌলিক অধিকার রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে দাবি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। প্রিন্স আরিফিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবাইয়াত অপলা। জন্মটা পথে না হলেও সমাজ আর নির্মম বাস্তবতা তাদের নাম দিয়েছে পথ শিশু। স্বপ্নভঙ্গের খেলা এখানে প্রতিনিয়ত চলছে, ফলে কখনো কখনো তারা জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই আর মাদকাসক্তি সহ নানা সামাজিক অপরাধে। কাজ করে বাসায় গিয়ে ক্লান্ত হয়ে পড়ি দেখে ভালো করে পড়াশোনা করতে পারি না। আমার কিছু করতে ইচ্ছা করে না, আমার পড়তে ইচ্ছা করে। আর ফুল বিক্রি করি, 200-300 জায়গা কোথায়। বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেবে সারা দেশে পথ শিশুর সংখ্যা 11 লাখের বেশি। শুধুমাত্র রাজধানীতেই রয়েছে 5 লাখ পথ শিশু। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভাসমান আর অস্থায়ী হওয়ায় পথ শিশুদের সঠিক হিসেব বের করা সম্ভব না হলেও
তাদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। প্রকৃতপক্ষে তাদের সংখ্যাটা নির্ধারণ করাটা আসলে কঠিন। আমাদের মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে আমরা তাদের জন্য কাজ করে যাচ্ছি। তবে পথশিশুদের নিয়ে যারা কাজ করেন তারা বলছেন সরকারের পক্ষ থেকে নানা প্রকল্প নেওয়া হলেও সেগুলোর সঠিক বাস্তবায়ন ও তদারকির অভাব রয়েছে, ফলে নানা অবহেলায় পিছিয়ে পড়ছে তারা। ঢাকা শহরের ভিতরেই 5 লাখ আছে। সরকার কনসার্ন এই বিষয়ে, তবে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে পর্যন্ত কোনোটাই কার্যকর না। আমরা কতটুকু এই শিশুগুলোকে বেঁচে থাকার যে ন্যূনতম যে চাহিদা সেগুলো আমরা পূরণ করতে পেরেছি। যারা প্রশাসনে থাকেন, যারা সরকারে থাকেন, তারা নানাবিধ সেফটি নেটওয়ার্ক, এখন আমরা যে শব্দটি শুনতে পাই, সেগুলোকে তারা নিয়ে আসবার চেষ্টা করেন। সমাজ বিশ্লেষকরা বলছেন শুধু অপরাধের সাথে যুক্ত নয়, নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে বড় হচ্ছে অধিকাংশ পথশিশু। পথশিশুদের নিয়ে যারা কাজ করেন তারা বলছেন সমাজের একটি অংশকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়ন পরিকল্পনায় সরকারের উচিত পথশিশুদের ব্যাপারটিকেও অগ্রাধিকার দেয়া, কমপক্ষে তাদের মৌলিক অধিকারগুলো যেন সমন্বিত থাকে। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। কেউ পড়াশোনা করছেন, কেউ আবার সুই সুতার নিখুঁত গাঁথুনিতে আঁকছেন নানা কারুকার্য। চিত্রটি গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রের। আইনি বাধ্যবাধকতা এবং সামাজিক কারণে তারা এখানে থাকলেও ফিরতে চান সমাজের মূল ধারায়। তাই তো বৃহস্পতিবার প্রধান বিচারপতিকে কাছে পেয়ে খুলে বললেন নিজেদের দুঃখ দুর্দশার কথা। প্রধান বিচারপতিও আশ্বাস দিলেন দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা করার। গাজীপুরের কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র আকস্মিক পরিদর্শন করে তাদের এ আশ্বাস দেন প্রধান বিচারপতি এস কে সিনহা। রাজিয়া সুলতানা পরিবারের অমতে বিয়ে করাই কাল হয়েছে তার। পরিবারের করা মামলায় স্বামী জেলে আর রাজিয়ার ঠিকানা কিশোরী উন্নয়ন কেন্দ্রে। কোর্টে যে আটকায় দেয় যাতে জামিন না হয়, উকিল দাঁড়া করায়। এরকম শতাধিক গল্প লুকিয়ে আছে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে। কেউ অপরাধে জড়িয়ে, কেউ বা মামলার প্যাচে পড়ে ঠাঁই হয়েছে এখানে। যাদের রাত কাটে মামলার চিন্তায়, দিনে শেখেন এমব্রয়ডারি ও সেলাইয়ের কাজ। বৃহস্পতিবার সকালে আকস্মিকভাবে কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গাজীপুরে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। খোঁজ নেন তাদের। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকুতি জানান কিশোরীরা। প্রধান বিচারপতি আশ্বস্ত করেন তাদের বিরুদ্ধে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির। মুসলমান হয়েছি, আমার বাপ মা মাইনে নিয়ে নেই, কেস দিছে আমার বাপ মা, এর জন্য আমি মা তো কাজ করাইতে পরে আমি ওদের সাথে পলাইছি, পরে পুলিশে বসন্তলাতে দোষ। এই উন্নয়ন কেন্দ্রের তথ্য মতে 109 জন কিশোরী থাকেন এখানে, যাদের মধ্যে অপ্রাপ্ত বয়সে বিয়ে করা সংক্রান্ত কিশোরীর সংখ্যাই বেশি। প্রতিবন্ধীর সংখ্যা 29 আর ঠিকানাহীন কিশোরী আছেন 22 জন। মানসিক উন্নয়নের জন্য আমরা সাপোর্ট দিয়ে থাকি। পঞ্চম শ্রেণীর উপরে যে মেয়েগুলো আছে তাদের জন্য আমরা কোনো শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। এরপর প্রধান বিচারপতি যান কিশোর উন্নয়ন কেন্দ্রে। এখানেও কিশোররা প্রধান বিচারপতিকে শোনালেন এখানে আসার পেছনের গল্প। পরীক্ষা দিয়ে তারপর কলেজে ভর্তি হতে পারি নাই, এখানে বন্দি আছি। আমার তো সামনে তো একটা লাইফ আছে, লাইফটা তো আমি করতে পারবো, কিভাবে করতে পারবো সেটা করতে পারিনি। আজকে 18 মাস যাবত আছি। সন্দেহজনকভাবে ধরছিল, তো ধরা আমাদের কিশোর উন্নয়ন কেন্দ্রে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমি 2 বছর ধরে এখানে আসছি। কিশোর কিশোরীদের তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই করে তাদের জামিনে আইনি সহায়তা এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, গাজীপুর। প্রবাসের সময় আরো থাকছে। 2 দশকে শেষ হয়নি কাস্টমস হাউসগুলোর ডিজিটালাইজেশন, বন্ধ হয়নি অর্থ পাচার। নানা আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 700 মেধাবী, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই অ্যাসোসিয়েশন। দেশের প্রথম শ্রেণীর 9 শিল্পপতির অর্থায়নে প্রথম ও দ্বিতীয় বর্ষে পড়ুয়া এই শিক্ষার্থীরা অনার্স শেষ হওয়ার আগ পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দেশের অন্যান্য বিত্তবানদেরও সামাজিক উদ্যোগের অংশ হিসাবে এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনরা। জন্মান্ধ সুরমান আলী 9ম শ্রেণীতে পড়ার সময় হারান বাবা। 3 সন্তানের সংসারের হাল ধরেন মা রফেলা বেগম। গৃহপরিচারিকার কাজ করে চালিয়ে নেন বড় ছেলে সুরমানের লেখাপড়া। শত কষ্টের মাঝেও হাল ছাড়েননি সুরমান। মাকে দেয়া প্রতিশ্রুতি আর নিজ যোগ্যতায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মা যে টাকাটা দেয় সে টাকা দিয়ে আমার চলতে অনেক কষ্ট হয়। যারা স্বাভাবিক তারা অনেক কোচিং বা টিউশনি করে চলতে পারে। দৃষ্টিপ্রতিবন্ধীদের টিউশনি করতে নিতে চায় না। আমাদের তারা হয়তো মনে করে যে পারবে কি পারবে না, কিন্তু আসলে আমরাও পারি।
সুরমানের মতো এমন 700 অসহায় এবং মেধাবী অসচ্ছল শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছেন দেশের 9 শিল্পপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তারা। বৃত্তি অনুযায়ী একজন শিক্ষার্থীকে বছরে 30,000 টাকা করে 4 বছরে 1,20,000 টাকা দেওয়া হবে। টাকার অভাবে কোনো ছেলে মেয়ের যাতে লেখাপড়া বন্ধ না হয় সেটা নিশ্চয়তা বিধান করা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের কাজ। মাননীয় অর্থমন্ত্রী বলছে যে আমাদের নিজস্ব পয়সায় অর্থায়নে আমরা এই ব্রিজ করব। তো যদি মাননীয় প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী মহোদয় এটা করতে পারেন, আমাদের ছেলেরা আজকে যারা বৃত্তি নিতে আসছেন, যারা বৃত্তি পাচ্ছেন, তারা এই দেশের একজন কর্ণধার হবে, তাদের হইতে হবে। দেশের বিত্তবানরা এগিয়ে আসলে টাকার অভাবে আর কোনো মেধাবীর পড়ালেখা বন্ধ হবে না বলে মনে করেন বিশিষ্টজনরা। 700 জন ছাত্র ছাত্রী, মেধাবী ছাত্র ছাত্রী, হয়তো তাদের পরিবারের অসচ্ছলতা আছে, কিন্তু তাদের যে মেধাবী, এতে কোনো সন্দেহ নেই। সহায়তার ফলে সেদিন শিক্ষা জীবনটা সমাপ্ত করার যে সুযোগ পেল, তাদের এখানে বসেই চিন্তা করতে হবে, আমি হব দেশের প্রধানমন্ত্রী, আমি হব দেশের অর্থমন্ত্রী, আমি হব দেশের রাষ্ট্রপতি। আজকের তারুণ্যই আগামী দিনের ভবিষ্যৎ। দরিদ্রতাকে জয় করে এসব তরুণদের হাতেই গড়ে উঠুক আগামীর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের লেবার পার্টির ছায়ামন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার নিজের এই অবস্থানের কথা জানিয়ে টিউলিপ সিদ্দিক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। নর্থ লন্ডনের হ্যাম্পস্টিড এবং কিলবার্ন এলাকার এই এমপি বলেন, তার নির্বাচনী এলাকার 3/4 মানুষ ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে রায় দিয়েছেন। এই বিতর্কে তিনি তাদের পক্ষে থাকবেন বলে জানান টিউলিপ। সরকার পার্লামেন্টে কি বিল আনে সে ব্যাপারে তার নজর থাকবে। তিনি তার পদত্যাগপত্র লেবার দলীয় প্রধান জেরেমি করবিন ও লন্ডনের মেয়র সাদিক খানের হাতে তুলে দিয়েছেন। গত বছরের জুনে গণভোটের মাধ্যমে ইইউ ত্যাগের পক্ষে রায় দেয় ব্রিটিশ নাগরিকরা। অপরাধী ছাড়াও বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের খুঁজে বের করে তাদের বহিষ্কারের নির্বাহী আদেশে স্বাক্ষরের পর থেকে ব্যাপক ধরপাকড় আতঙ্কে ভুগছেন প্রবাসী বাঙালিরা। এছাড়া যে কোনো দিন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে অভিবাসী এবং শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ আসছে বলে জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেখানকার প্রবাসীদের সহায়তায় কাজ করা সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসার প্রথম দিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক নির্বাহী আদেশ দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ ও যেসব রাজ্য বা শহর কর্তৃপক্ষ অনিবন্ধিত অভিবাসীদের গ্রেপ্তার করছে না তাদের তহবিল কমিয়ে আনার একটি আদেশে স্বাক্ষর করেন তিনি। একই সঙ্গে কেবল অপরাধী ও আইন ভঙ্গকারী অভিবাসীদের বহিষ্কার নয়, অনিবন্ধিত অভিবাসীদের খুঁজে বের করে অবিলম্বে বহিষ্কারেরও আদেশ দিয়েছেন ট্রাম্প। এ পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে থাকা প্রবাসীদের মধ্যে। যারা বাংলাদেশের বিজনেসম্যান আছে তারাও আতঙ্কের ভিতরে আছে যে অবৈধকে যদি কাজ দেয় হয়তো তাদের বিজনেস ক্লোজ করে দিতে পারে। ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর হলে বাংলাদেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা। অবৈধ যারা আছেন এখানে তাদেরকে ধরা হয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এটা ব্যাপক প্রভাব পড়বে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার বলেছেন, ওবামা প্রশাসন অবৈধ অভিবাসন বিরোধী কার্যক্রমের ওপর যে শিথিলতা আরোপ করেছিল তা পুনর্বহাল করবে ট্রাম্প প্রশাসন। এছাড়া মুসলিম বেশ কয়েকটি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ হতে যাচ্ছে এমন সংবাদ প্রচার হওয়ার পর দেশটির ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের নির্বাহী পরিচালক এক বিবৃতিতে জানান, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিদ্বেষপূর্ণ, বর্ণবাদী, অভিবাসী বিরোধী এবং মুসলিম বিরোধী ম্যানিফেস্টোর বাস্তবতার মুখোমুখি তারা। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন একটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। এখনো থেমে থেমে কারখানাটি থেকে ধোঁয়া বেরোচ্ছে। দেশটির আজমানে রিজ অ্যান্ড রোজ পারফিউম ফ্যাক্টরি নামের বাংলাদেশি মালিকানাধীন কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ 25 থেকে 30 মিলিয়ন
দিরহাম ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাংলাদেশে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য ভিত্তিক আল হারামাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছিল। ক্ষয়ক্ষতি আসলে আমাদের বিল্ডিং ছাড়া আমরা যে পারচেজের যেটা দেখছি ওইটা তারা আপাতত প্রায় 25 মিলিয়ন দিরহামের মতো অ্যাসেসমেন্ট করতেছে, যে পারচেজ প্রাইসের গুডসগুলো। আমরা অত্যন্ত মর্মাহত এবং এই দুর্ঘটনা কাটিয়ে উঠে উনি অচিরেই ওনার ব্যবসায় উনি ফিরে আসবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে সংগঠনটির চেয়ারম্যান হাফিজ আহমেদের নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত, ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান এবং সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক ও AKM আউয়াল। সন্ত্রাস ও জঙ্গিবাদ যেন শিক্ষার্থীদের গ্রাস করতে না পারে সেজন্য অভিভাবক এবং শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জে আটিভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। ইতিহাস জানতে হবে, সত্যিকার ইতিহাস তাদের জানতে হবে, তাদেরকে দেশপ্রেমিক হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে। তারা যাতে মাদককে না বলে, তারা যাতে সন্ত্রাসের সাথে কোনো সম্পৃক্ত না হয়, জঙ্গিবাদের সাথে কোনো রকম ভাবে জঙ্গিবাদের মরণ সবল যাদেরকে যাতে গ্রাস করতে না পারে। জঙ্গিবাদী তৎপরতা যেভাবে আজকে বিস্তার লাভ করার চেষ্টা করছে, এই আমার কোমলমতি ছাত্রদের ধর্মের অপব্যাখ্যা করে তাদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, সেখান থেকে তারা যাতে রক্ষা পায়। আমরা সবাই সজাগ থাকব, সবাই সেভাবে তাদেরকে আমরা গড়ে তুলব। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় তার স্বামী বা অন্য যে কেউ জড়িত থাকুক তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মিতুর বাবা ও মা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তারা। এর আগে হত্যাকাণ্ড নিয়ে মিতুর মা শাহেদা মোশাররফকে জিজ্ঞাসাবাদ করেন মামলা তদন্ত কর্মকর্তা। মেয়ে কিরকমের ছিল, কি এই আশায় বিষয় সব নিয়ে এই কথা হয়েছে। এটাই বলছি যে আমার মেয়ে যে মারা গেছে, কি কারণে মারলো, কেন মারলো, মোটিভটা আর কি, মেইন মোটিভটা কে মারলো, আমরা সঠিক বিচার চাই। যত সময় লাগে লাগুক, আমার চাই যে মোটিভটাই, মোটিভের ব্যাপারে আমাদের কোনো কোয়ারি নাই। সেখানে আমি হই, বাবুল আক্তার হোক, বাবুল আক্তার বাপ মা হোক, ভাই বোন হোক, বন্ধু বান্ধব হোক, অন্য কোনো মহিলা মানুষ হোক, যেই থাক না কেন, কোনো পরকীয়া প্রেম থাক, যেই থাক, সেটা বের করবে পুলিশের দায়িত্ব। অত্যন্ত নিবিড়ভাবে এই মামলাটা আমরা তদন্ত করছি। তো এই হত্যাকাণ্ডের মোটিভ নিঃসন্দেহে, যেহেতু মামলাটা তদন্ত নিঃসন্দেহে আমরা উদ্ঘাটন করব এবং হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন, নিঃসন্দেহে তারা আইনের আওতায় আসবে। মৌলভীবাজারে নিজ পরিবারের দুজনকে ছুরিকাঘাতে হত্যা করেছেন শফিক মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে রাজনগর উপজেলার ঘরগাঁও এলাকায় মানসিক ভারসাম্যহীন শফিক মিয়া ছুরি নিয়ে পরিবারের সদস্যের উপর হামলা চালায়। তার এলোপাথারি ছুরিকাঘাতে গুরুতর আহত হন 5 জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন অভিযুক্ত শফিকের বড় ভাইয়ের স্ত্রী নজরুন বেগম এবং তার মেয়ে সায়রা বেগম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শফিককে আটক করে পুলিশ। বাংলাদেশ আনসার বাহিনীতে কর্মরত অবস্থায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় তাকে চাকরিচ্যুত করা হয় বলে নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক। শুল্ক ফাঁকি রোধ ও উন্নত সেবা দিতে এনবিআর দেশের কাস্টমস হাউসগুলোকে ডিজিটাল করার উদ্যোগ নিলেও দীর্ঘ 2 দশকেও তা শেষ হয়নি। এ কারণে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধ হয়নি। চরম জনবল সংকট এবং পূর্ণাঙ্গ অটোমেশন না হয় শুল্কায়নে বিলম্ব ও জটিলতার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এনবিআর চেয়ারম্যান বলছেন, নতুন কাস্টমস আইন বাস্তবায়ন হলে সমস্যা থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
এনবিআর এর মোট রাজস্বের 31% আসে কাস্টমস হাউসগুলো থেকে। অথচ প্রতি বছর বাণিজ্যের পরিমাণ 10 থেকে 12% করে বাড়লেও কাস্টমস হাউসগুলোর সক্ষমতা বাড়েনি সে হারে। বাণিজ্যকে সহজ করা ও শুল্ক ফাঁকি রোধে 1994 সালে এনবিআর প্রথমে চট্টগ্রাম কাস্টমস হাউস ও পর্যায়ক্রমে অন্যান্য কাস্টমসে অটোমেশনের প্রক্রিয়া শুরু করলেও এখনো তা পুরো বাস্তবায়ন হয়নি। ফলে শুল্কায়নে বিলম্ব ও জটিলতার কারণে একদিকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে বন্ধ হচ্ছে না বাণিজ্যের আড়ালে অর্থ পাচার। দ্রুত পণ্য খালাসকরণ করাটাই হলো যে কাস্টম হাউসগুলোর বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে কিন্তু কাস্টম হাউসগুলো পিছিয়ে আছে। আর অটোমেশনের ক্ষেত্রে শতভাগ সম্পূর্ণ না করার কারণেই কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে বিলম্ব হচ্ছে। এখনো কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে যে চার্টটা হয় আমরা পিছর দিক দিয়ে হয় ফার্স্ট বা সেকেন্ড। দি কাস্টমস নিড টু বি much more business friendly than they are now. এদিকে কাস্টমস অ্যাক্ট যুগোপযোগী না হওয়ায় পণ্য আমদানি রপ্তানিতেও নানা জটিলতা পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। সম্পূর্ণ দেশীয় কাঁচামাল দ্বারা প্রস্তুতকৃত পণ্য যদি বিদেশ রপ্তানির পর কোনো কারণে বিদেশ থেকে ফেরত আসে, একই ধরনের পণ্য কমার্শিয়ালি আমদানির ক্ষেত্রে যত প্রকার ডিউটি সবই এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের আমদানিকারকরা। তবে অর্থ পাচার ও চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি করে এনবিআর চেয়ারম্যান বলছেন, নতুন কাস্টমস অ্যাক্ট হলে ব্যবসার খরচ ও হয়রানি কমবে। একটা নতুন কাস্টমস আইনের খসড়া আমরা চূড়ান্ত করেছি। এটা আমরা খুব শিগগিরই মন্ত্রিসভায় নিয়ে যাব। সেটা যখন পাশ হবে তখন ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান আরো বেড়ে যাবে। এছাড়া সব সংস্থাকে একই নেটওয়ার্কের আওতায় আনতে সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। মূল চাবিকাঠি হচ্ছে আন্তঃসংস্থা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বইমেলায় প্রবেশের বিড়ম্বনা কমাতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার দুপুরে সরোয়ার্দী উদ্যানে বইমেলার প্রস্তুতি পরিদর্শন করে একথা বলেন তিনি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্মাণাধীন স্টলগুলো পরিদর্শন করে জানান, এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও মেলায় নিরাপত্তা বাড়াতে এবার গতবারের তুলনায় বেশি সংখ্যক সিসিটিভি বসানো হবে বলে জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, মেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটিএন নিউজের রিপোর্টার হেসান বিন দিদার ও চিত্র সাংবাদিক আব্দুল আলিমকে মারধর করায় শাহবাগ থানার এএসআই এরশাদ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও 12 পুলিশ সদস্যকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির অর্ধদিবস হরতাল কর্মসূচিতে সংবাদ সংগ্রহের সময় পুলিশের লাঠিপেটার শিকার হন তারা। এটিএন নিউজের কর্মীরা জানান, পুলিশ হরতালকারীদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছিলেন। আটক ব্যক্তিদের ছবি নিতে গেলে পুলিশ ছড়াও তাদের উপর হামলা চালায়। এ সময় দুজনকেই মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেশের বাইরের খবর। পূর্ব নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল তার। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে ট্রাম্প সই করার পর এমন ঘোষণা দিলেন পেনা নিয়েতো। সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কোনো রকম অর্থ দিতে অস্বীকৃতি জানানোর পর এমন ঘোষণা দিলেন তিনি। এর আগে এই সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে সই করে মেক্সিকোকেই এর শতভাগ অর্থায়ন করতে হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের সমালোচনা করে মেক্সিকোর প্রেসিডেন্ট দেয়াল নির্মাণে কোনো অর্থ দেওয়া হবে না বলে জানিয়েছিলেন। We're in the middle of a crisis on our southern border. The unprecedented surge. দেশের ক্রিকেটের খবর। 31 জানুয়ারির পর মাঠে নামতে পারবেন মুশফিকুর রহিম ও মমিনুল হক। নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়া এই দুই টাইগার ব্যাটসম্যানকে নিয়ে এমন আশার কথাই শোনালেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে ইনজুরিতে পড়া আরেক ব্যাটসম্যান ইমরুল কায়েস ফেব্রুয়ারির শুরুতে মাঠে নামার উপযুক্ত হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে এখনো শঙ্কা আছে।
নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলের ডাগআউট হয়ে উঠেছিল ভ্রাম্যমাণ এক হাসপাতাল। সাদা পোশাকের দলপতি যিনি, ইনজুরির তালিকাতেও সেই মুশফিকুর রহিমই সবার আগে নাম লেখান। এরপর লং অন ক্যাচ ধরার চেষ্টায় ভারসাম্য হারিয়ে ব্যথা পাওয়া ইমরুল কায়েস ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাটিং এর সময় পড়েন আরো বড় ইনজুরিতে। আর দুঃসংবাদের 16 কলা পূর্ণ হয় চোটের কারণে হ্যাগলি ওভালে মুমিনুল হক খেলতে না পারায়। নিউজিল্যান্ড সফর পুরোপুরি শেষ হবার আগেই দেশে ফিরে আসেন মুশফিক ও মুমিনুল। এরই মধ্যে শুরু হয়েছে তাদের পুনর্বাসন প্রক্রিয়াও। কি অবস্থা টাইগারদের টেস্ট দলের এই দুই অভিজ্ঞ সেনানীর বিসিবি চিকিৎসকের কাছে জানতে চাওয়া হলে তিনি অবশ্য দেন সুসংবাদী। মুশফিকের ইনজুরি যেটা হয়ে গেছে আঙ্গুলে, সেটা ওখানে স্ক্যান করানো হয়েছে, সিটি স্ক্যান এবং এক্স রে। স্ক্যান রিপোর্টে কোনো ধরনের কোনো ফ্র্যাকচারের অস্তিত্ব ধরা পড়েনি, সেহেতু ইনজুরিটাকে তেমন মারাত্মক ইনজুরি বলা যায় না। আশা করছি 31 তারিখের পর থেকে ও স্পোর্টিং অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারবে। মুমিনুলের ক্ষেত্রে একই কথা, যে আমরা এখানে ওকে আবার সিটি স্ক্যান করাই, ওর পাঁজরের যে আঘাত ছিল ওখানে কোনো ধরনের কোনো ফ্র্যাকচার, চির, ফাটলের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে ইমরুলের ইনজুরি নিয়ে শঙ্কার মেঘ কাটেনি পুরোপুরি। ফেব্রুয়ারির শুরুতে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ টেস্ট দল। তার আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে চিকিৎসকের দূরবীন চোখ ইমরুলের দিকে। 3 সপ্তাহ বিশ্রামে থাকার সময়টুকু যে এ মাসেই পূর্ণ হচ্ছে না তার। ইমরুল কায়েসের যে ইনজুরিটা ছিল, এইসব ইনজুরি যদি পুরোপুরি হিলিং এর আগে প্রিম্যাচিওর রিটার্ন টু প্লে হয়ে যায়, যে সময়ের আগে যদি কেউ ফিরে আসে, তাহলে আবার রি ইনজুরির সম্ভাবনা থেকে যায়। 31 তারিখে আমরা ওকে একবার ফিটনেস টেস্টিং এর মধ্যে নিয়ে যাব, দেখার জন্য যে কতটুকু আসলে নিজেকে এক্সার্ট করতে পারে। ইতিহাস গড়া এক টেস্ট খেলতে প্রথমবারের মতো ভারত সফরে যাবে টাইগাররা। 9 ফেব্রুয়ারি সেই টেস্টের আগে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। বিভিন্ন মাধ্যমে ইঙ্গিত মিলছে প্রস্তুতি ম্যাচটিতে পুনর্বাসনে থাকা ক্রিকেটারদের বিশ্রামে রাখা হতে পারে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রামপালে বিদ্যুৎ কেন্দ্রের প্রতিবাদে হরতালে রাজধানীর শাহবাগে পুলিশের কাঁদানি গ্যাস। বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে বাগেরহাটে 6 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। সার্চ কমিটি করে ক্ষমতাসীন দল জনগণের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, অভিযোগ বিএনপির। কমিটিকে বিতর্কিত করলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন, মন্তব্য আওয়ামী লীগের। গোপালগঞ্জে দেশের সবচেয়ে বড় জাতীয় রোভার মোডের উদ্বোধন। আগামী দিনের নেতৃত্বের জন্য স্কাউটদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। বেগম জিয়াকে সোমবার হাজির হওয়ার নির্দেশ। এবং সামাজিক উদ্যোগের অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 700 মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে অনার্স পর্যন্ত পড়ানোর দায়িত্ব নিলেন দেশের 9 শিল্পপতি। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও ডবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠানের সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।